আমাদের গন্তব্যে চলে এসেছি বিরাজমণির ঘাট। হ্যাঁ, এটা বিরাজমণির ঘাট। আর ওপারে গেলে গোসবার ঘাট, তা এখান দিয়ে গোসবায় যাওয়া যায়। এখানে অনেক দিন ধরে জমে তো এক দাদা বলছে এগুলোকে নোনা খাগড়া বলে, ঠিক এমন দেখতেই লাগে। এগুলো কি পাপড় বলে? রাজা পাপড়। আপনি খেয়েছেন কখনো ভাঙা পাপড়? এই দিদি আবার মাথার চুল বিক্রি করে এই রাজা পাপড় খেয়েছেন, আবার অনেক কিছু কিনতে পায়। আচ্ছা, বাবা কি করে তোমার জানো? বলো। বাবা পুলিশের কাজ করে। তুমি কাউকে ভয় দেখাও আমার বাবা পুলিশ বলে? হ্যাঁ, ভয় দেখাও না। ওই নৌকোতেই আমি যাব, আর ওই নৌকো আমাকে ওপারে পৌঁছে দেবে, যে ঘাটের নাম হচ্ছে বিরাজমণিপুর। পেছনে যে নৌকো দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো, যেটা যাচ্ছে গোসাবার উদ্দেশ্যে। আর আমাদের নৌকো এরকম ছোট। আমের সাইজ দেখো কত বড় বড়। এগুলো কি আম গো কাকু? আমি কি খাবো? আমার দিকটা কেউই দেখে না, আমি কিন্তু সবার দিকটা দেখি। এই বয়সে কি কাজ করে খাওয়া যায়? গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে জাস্ট স্টেশন থেকে বেরোলাম, পেছনে ক্যানিং স্টেশন। আর জাস্ট স্টেশন থেকে বেরিয়ে আমি রাস্তায় এলাম। আর আমি এখান থেকে যাব আজকে গদখালি, মানে এই মুহূর্তে আমার উদ্দেশ্য হচ্ছে গদখালি। ক্যানিং স্টেশন থেকে যার ডিস্টেন্স বা দূরত্ব 26 কিলোমিটার। এখান থেকে বাস যায়, বাসে অ্যাপ্রক্স 1 ঘন্টার আশেপাশে লাগে। আর অটোও যায় বা ম্যাজিক ভ্যান যেগুলো সেগুলোও যায়। তো সেগুলো প্যাসেঞ্জার খুবই কম হয় ওদিকে, যার জন্য অনেক পর সেই অটো বা ম্যাজিক গাড়ি ছেড়ে যায়। আগে আমি অনেকবার এসেছি, তারপরও স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে গেলে আমি কোন গলিটা নেব, মানে আমার পেছনে এই গলি নেব না আমার সামনে এই গলি নেব, ঠিক বুঝতে পারি না। সম্ভবত এদিকেই হবে। আর এখন 6:30 বাজে। এই মুহূর্তে এই ক্যানিং স্টেশনের বাইরে ঠিক এমনই পরিবেশ বা পরিস্থিতি। প্রচুর লোকজন, মানে আশেপাশে দোকানঘাট প্রচুর, প্রত্যেকটা দোকান ওপেন হয়ে গেছে, খুলে গেছে। প্রচুর গাড়ি এখানে এই স্টেশনের আশেপাশে, বিশেষ করে এই টোটো, প্রচুর পরিমাণে টোটো। তুমি যদি আমার বাঁদিকে দেখো, এদিকে প্রচুর টোটো। ইভেন আমার সামনে এখানে দেখতে পাচ্ছ এই মোড় থেকে মোটামুটি লাইন পড়ে গেছে আপ টু বাস পর্যন্ত। আর এই যে পাশে ডান দিকে বেশ একটু ছোট্ট ফাঁকা জায়গা আছে। আর এইখানে প্রচুর টোটো লাইন দিয়ে স্ট্যান্ড করে আছে আর কি। ঠিক এই রোডের ওপরেই আমার ডান দিকে, ইভেন আমার বাঁদিকে বেশ বড় বড় ফলের দোকান। আর এখন 6:30 বাজে, এখন তো দেখছো প্রত্যেকটা দোকান খোলা আছে। ইভেন আমি যখন 4:30 পৌনে 5টার সময় এখানে এসেছি, তখনও কিন্তু এই সবগুলো দোকান ওপেন। প্রচুর পরিমাণে ফলের দোকান। জানি না এখানে এত ফলের দোকান কেন, আমি অন্যান্য জায়গায় এত ফলের দোকান দেখিনি। ক্যানিং স্টেশনের বাইরে যতটা ফলের দোকান। আর আমাদের বাস, কি গাড়ি, বাস নাকি? কই তো এখান থেকে গদখালি যাওয়ার বাস ছাড়ছে, সামনেই বলছে কোথাও বাস দাঁড়িয়ে আছে। ইভেন এই ধরনের যে গাড়ি দেখতে পাচ্ছ, এই ম্যাজিক ভ্যান, এগুলোও চাই। যদিও এখান থেকে পাওয়া যায় না, সেটা যেতে গেলে আমার সামনে মোটামুটি 200-250 মিটার সামনে যেতে হবে। গদখালির বাস সামনে, এই সামনে দুটো বাস দেখতে পাচ্ছি, সম্ভবত ওই দুটোর মধ্যে কোনো এক বাস যাবে। এখানে এক কাকু আম বিক্রি করছে। আমের সাইজ দেখো কত বড় বড়। এগুলো কি আম গো কাকু? এ তো বিশাল বড় বড় আম। মানে আপনার আম কত টাকা করে কেজি এগুলো? 50 টাকা। এই আম দেখতে পাচ্ছ বিশাল বড় বড় ফজলি আম, এই দাদা বিক্রি করছে। বেশ দেখতে তো, দেখেই তো মনে হচ্ছে এখনই খেয়ে নি। এটা কি আছে? ও, এই যে আমার বাস এখানে ওয়েট করছে। বাসে যদিও কোনো জায়গা নেই বলে মনে হচ্ছে। এই মুহূর্তে বাসের অবস্থা ঠিক এরকম, বাসের জায়গা, হ্যাঁ বাসটা পুরো খালি আছে দেখতে পাচ্ছি। বসবো এখানে? ভেবেছিলাম বাস পুরো ফুল হবে, বাট এখনও ফুল হয়নি, বেশ কিছু সিট এখনও কিন্তু ফাঁকা আছে। এই মুহূর্তে বাসের পরিস্থিতি এরকমই। মিনিট 5-10 মধ্যে সম্ভবত ছেড়ে দেবে। স্টেশনের বাইরে থেকে গদখালি যাওয়ার গাড়ি পাওয়া যায়, টোটো বা ম্যাজিক গাড়ি, সেটা আমার এই পেছনে জাস্ট এখান থেকে পাওয়া যায়। এখানে প্রচুর লাইন দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু টোটো, অটো, বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। স্টেশনের বাইরে থেকে পুরো লাইন দিয়ে, কিন্তু এখনও পর্যন্ত দেখো সামনে অটোর লাইন দেখতে পাচ্ছি, অটো লাইন দিয়ে।
আর এই জায়গা থেকে মোটামুটি 4-5টা জায়গায় যাওয়া যায়, যেটা যেমন ধামাখালি আছে, চুনাখালি আছে, সোনাখালি আছে, গদখালি আছে, ঝড়খালি আছে। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু এখানে অটো বা বাস পাওয়া যায়। আর এখান থেকে ওই সমস্ত জায়গাতে যেতে গেলে যদি বাসে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু 7টার আগে কোনো বাস ছাড়ে না। আমার পাশেই জাস্ট সামনেই মাতলা নদী, ক্যানিংয়ের মাতলা নদী দেখতে পাচ্ছ। বেশ দুখানা লাইন হয়ে গেছে, এই একটা লাইন, সামনেও আর একটা লাইন হয়ে গেছে। তো আমি যখন ছোট ছিলাম তখন শুনেছিলাম এই নদীর অনেক মানে ঢেউ হতো, অনেক উত্তাল থাকতো আর কি, অনেক ভয়ঙ্কর নদী ছিল। বাট এই মুহূর্তে মাতলা নদীর অবস্থা এদিকে দেখতে পাচ্ছে, মাঝখানে জঙ্গল, মানে চর পড়ে আর কি জঙ্গল হয়ে গেছে। এদিকে একটা লেন হয়ে গেছে, ওদিকে একটা লেন হয়ে গেছে, মানে ছোটোখাটো খাল বলা যায় এই মুহূর্তে মাতলা নদীর যে অবস্থা। 50 মিনিট জার্নি করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এই হচ্ছে গদখালি বাস স্ট্যান্ড। আমার পেছনে দেখতে পাচ্ছি বেশ লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে, আমার বাঁ দিকে ইভেন ডান দিকে, আর সামনে এরকমই অবস্থা। ক্যানিং থেকে যখন বাসে উঠি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তখন রোদ ছিল। আর সোনাখালি ক্রস করার পরে, মানে ক্যানিং আর গদখালি ঠিক মিডিল পোর্শনে আসার পরে বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন ঝিরিঝিরি পড়ছে, দেখতে পাচ্ছ। বেশ অনেকের ছাতাও খাটিয়েছে, আর এখানে জল জমে গেছে সাইডে, সেগুলোও দেখতে পাচ্ছ। এখন 7:40 গদখালির যে বাস স্ট্যান্ডের পরিবেশ বা পরিস্থিতি ঠিক এমনই দেখতে পাচ্ছ। তেমন কোনো গাড়ি টাড়ি দেখতে পাচ্ছি না, অল্প বিস্তর গাড়ি আছে, অল্প বিস্তর প্যাসেঞ্জার বা মানুষজন আছে দেখতে পাচ্ছি। এই সমস্ত মানুষজন কিন্তু আমি যেই বাসে এসেছি আর সেই বাসেরই প্যাসেঞ্জার। তো ওভারঅল এই হচ্ছে গদখালি বাস স্ট্যান্ড, এটাই এরকমই আর কি। আর এদিকে সুন্দরবন টাইগার রিজার্ভ, আমার ঠিক উল্টো দিকে হচ্ছে গোসাবা, আর বাঁদিকে ওদিকে গেলে চণ্ডীপুর, আর ওদিকে আরও বেশ আমি যেখানে যেতে চাইছি সেটা হচ্ছে আমার ডান দিকে ওদিকে। তো এই ঘাট থেকে বিভিন্ন মালামাল প্লাস ট্যুরিস্ট লঞ্চ বা ট্যুরিস্ট যে সমস্ত বোট সেগুলো কিন্তু এই ঘাটে এসে ভেড়ে। সেই ঘাটটি ঠিক এরকমই, ঘাটের অবস্থা শ্যাওলা জমে গেছে, জানি না স্লিপ টিপ করবে কি না। এখানে বিভিন্ন দাদাকে দেখতে পাচ্ছি যে ক্রেটে করে যে দুধের প্যাকেটগুলো নিয়ে যাচ্ছে। এই এক দাদাকে দেখতে পাচ্ছি, বিভিন্ন ওপরেও বেশ কাকু দাদারা আছে। আর এখানে এই গদখালিতে একটি ভ্যাসেলের ঘাট হচ্ছে বা ভ্যাসেলের জেটি হচ্ছে। আমার পাশে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভ্যাসেল চলাচলের জন্য করছে। তো বাসে যে আসছিলাম, বাসের মধ্যে এক দাদা ওইখানে কাজ করে, উনি আমাকে বললেন যে মোটামুটি পুজোর আগে চালু হয়ে যাবে পেছনের ভ্যাসেল। ওটা ভ্যাসেল তো, আর ওই ভ্যাসেলের যোগাযোগ হচ্ছে এপার থেকে গদখালি থেকে ওপারে গোসাবা পর্যন্ত। বাট ওই যে ওপারে যে চণ্ডীপুর সেটা কিন্তু বিচ্ছিন্নই থেকে যাবে, আর ঠিক এইভাবেই নৌকো দিয়েই পারাপার হবে। আর এটা যদিও এই নৌকোর থেকে কিন্তু এই ভ্যাসেলটা অনেক ভালো, তারপরেও যদি এটা ব্রিজ হতো আরও বেশি ভালো হতো। কেন যখন বন্যা টন্যা হয়, অনেক বেশি ঝড় বৃষ্টি হয়, তখন কিন্তু লোকজন পারাপার করতে পারে না, কেন কি নৌকো বন্ধ থাকে। আর এখান থেকে ফেরি পারাপারে করার যে ঘাট সেটা হচ্ছে এই যে আমার পাশে একটা ঘাট দেখতে পাচ্ছ, ঠিক তার ওপারে একটি ঘাট আছে, সেটাই ফেরি পারাপারে, মানে মানুষজন এপার ওপার পারাপার করছে সেই ঘাট। তো চলো ওই ঘাটে যাওয়া যাক, ওই ঘাট থেকে আমার যে ফেরি সেটা সেই ফেরিতে উঠি। আমার পেছনের ঘাট হচ্ছে মালামাল পারাপারের ঘাট।
আর ঠিক বাস স্ট্যান্ডের সামনেই। আর এদিকে মানে যে মালামাল পারাপারের যে ঘাট তার পাশে এই রাস্তা দিয়ে যেতে হবে। এখান থেকে ঠিক সামনেই 30 থেকে 40 মিটার পেছনেই ওটা হচ্ছে মানুষজন পারাপারের ঘাট, খেয়াঘাট আর কি, ফেরিঘাট। তো এখানে বেশ কিছু দাদারা কাকুরা আছেন। এখানে আপনারা মেনলি এখানে ওই মালটাল নৌকোতে করেন না? মাল পরিবহন করেন, মানে মালটাল বহন করে। এখানে কতজন, আমাকে একজন বলছিল বেশ এখানে নাকি প্রায় 60-70 জন কাজ করেন আপনারা? এখানে তো অল্প জন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাঠে রোয়া হচ্ছে ওই জন্য লোক কম আছে। আচ্ছা, মাঠে এমনি নর্মালি কতজন থাকেন এখানে আপনারা? 50-60 জন। 50-60 জন থাকেন না, মানে সারাক্ষণই কিছু না কিছু ওঠানামা করছেই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই দাদারা বলছেন, ধন্যবাদ, এই দাদারা বলছেন এখানে যে সমস্ত মালামাল ওপারে গোসাবাতে নিয়ে যেতে হয় বা অন্যান্য যে সমস্ত দ্বীপ আছে, তো এই দাদাদের কাজ হচ্ছে গাড়ির থেকে মাল ওঠানো, নৌকোতে লোড করে আনলোড করে, এরকমই আর কি, মালামাল ওঠানামানো করা। তো এখানে বলছে 50 থেকে 60 জন সারাক্ষণই থাকেন, সারাক্ষণই মাল উঠতে থাকে নামতে থাকে। আর আমাদের যে ফেরিতে যাওয়ার জন্য এরকম একটা ঢালাই করা রাস্তা। গাছ তো পড়ে গেল পেছনে। এক দাদা বলছে এটা 5 বছর ধরে এরকমই আছে। দাদা কিছু বলতে চাইছেন, দেখি দাদা কি বলতে চাইছেন। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এরকমই, তো আমি যাচ্ছিলাম, তো দাদা আমাকে কিছু কি বলতে চাইছেন? এই গাছটা এত হেলে আছে, এখানে বাইকেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, পাবলিকেরও খুব অসুবিধা হচ্ছে, মাথা ফেটে যাচ্ছে। তো আপনারা কেটে দিচ্ছেন না কেন? না, আমরা কি করে কারো, ফরেস্টের এরিয়া আছে। আপনারা বলেননি কখনো, কমপ্লেন করেননি? আমরা কমপ্লেন করে যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। কতদিন ধরে এরকম পড়ে আছে গাছটা? দীর্ঘ 4-5 বছর। 4-5 বছর ধরে। তো এই গাছের অবস্থা দেখো এরকমই 4-5 বছর ধরে। আর এখানে যে গাড়িতে লাগে ঘষা খায় সেটা পরিষ্কার বয়ে যাচ্ছে। এখানে অ্যাক্সিডেন্ট হয় নাকি কাকু? কত বছর ধরে আছে এটা? লাগে, যাত্রার মাথায় লেগে যায়। তো আপনারা জায়গা মতো কমপ্লেন করেনি পঞ্চায়েত অফিসারটা সুবিধা? পঞ্চায়েত বলতে কেটে নিতে বলছে, কে কাটবে বলতো? ফরেস্ট থেকে আবার লোকজন এসে ঝামেলা করতে পারে তো। আচ্ছা আচ্ছা। তো এনারা বলছেন পঞ্চায়েতে জানিয়েছে, পঞ্চায়েত থেকে বলতে তোমরা নিজেরা কেটে নাও, আর নিজেরা কাটতে গেলে আবার ফরেস্টের লোক এসে ধরে আবার এস করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আর গদখালির ঠিক মানে ফেরির বাইরে বাজার টাইপের দোকানঘাট। শুরুতে এদিকে দেখতে পাচ্ছি একটা দোকান, মানে লাইন দিয়ে দোকান। ইভেন এদিকেও দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু দোকান আছে। মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো খুব সুন্দর লাগছে আর কি। তো আমি ঠিক ওপরেই ছিলাম, আর যে নৌকোটি ছেড়ে যাচ্ছে, আমি যেখানে যেতে চাইছি, যে ঘাটে যেতে চাইছি সেখানকার মানে বালিঘাট, বিরাজনগর। জানি না আমার কতক্ষণ পরে আসবে। তো এক দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো রানিং আছে, কিছুক্ষণ পরে চলে আসবে। তো যাই হোক, তারপরেও মিনিট 10 আগে আসবে বলে আমার মনে হয় না। তো জাস্ট ঘাটে নামলাম, আমার নৌকো আমায় ছেড়ে চলে গেল, মানে আমাকে না নিয়ে চলে গেল। আর এখানে আরেকটি নৌকো আছে, এখানে জানি না এই নৌকো কোথায় যাবে। আর এই যে ঘাট, এই ঘাট থেকে 3টে জায়গায় নৌকো পারাপার হয়ে থাকে। আমার ঠিক উল্টো দিকে যে ঘাট, মানে জাস্ট ওপারেই, ওই ঘাট হচ্ছে গোসাবা ঘাট। আর আমার পেছনে এই যে বাঁদিকের যে দ্বীপ দেখতে পাচ্ছ, ওই পারে একটি ঘাট আছে, ওই ঘাট হচ্ছে চণ্ডীপুর ঘাট। আর আমি যেটা যেতে চাইছি, মানে ওই যে নৌকো চলে যাচ্ছে আর কি, সেটা চলে যাচ্ছে সম্ভবত ওদিকে কোনো বিরাজমণি বা বালিঘাট, এক্স্যাক্টলি আমি জানি না। তো আমি যখন উঠবো নৌকোতে তখন তোমাদেরকে জানাবো। এত পুরনো ঘাট, নোনা জল জমে জমে। এখানে এই শ্যাওলা না কি বলে এগুলো বুঝতে পারছি না, এগুলোকে কি বলে এই যে জমে গেছে? হ্যাঁ, নোনা খাগড়া। এগুলো ওই ঝিনুক টাইপের তো মনে হচ্ছে নাকি? আচ্ছা, যাও, এখানে অনেক দিন ধরে জমে 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 জমে। তো এক দাদা বলছে এগুলোকে নোনা খাগড়া বলে, ঠিক এমন দেখতেই লাগছে। প্রচুর ধান্না। আর এই পাশে যদি লাগে, মানে পা যদি লাগে, কারো কেউ যদি খালি পায়ে আসে, মানে চটি টটি পরে থাকলে একটু ওপেন থাকে অনেকটা পা, সেক্ষেত্রে কিন্তু এইগুলো, এই সাইডগুলো যদি লাগে তাহলে কিন্তু কেটে যাবে, অনেক ধার। আমি দেখতে পাচ্ছি পেছনে ওই দাদাও বলছেন। কচুরি কত করে? 4টে করে দিন। তো আমার জাস্ট ঘাটে নামলাম, আর আমার নৌকো ছেড়ে চলে গেল। দাঁড়াতে বললাম, দাঁড়ালো না। তো এখানে খিদে পেয়েছে হালকা, এখানে কিছু খেয়ে নি। তো কাকু এখানে কচুরি বিক্রি করছে, কচুরি আর কি বলে ঘুগনি। তো এই হচ্ছে কাকুর দোকান। এখানে জাস্ট কড়াই একটু আগে জাস্ট কচুরিটা ভাজলো, গরম গরম তেল। আর এটা হচ্ছে ঘুগনির জায়গা, এদিকে কচুরি ভেজে রেখেছে, সাথে এখানে কচুরির মধ্যে পুর দেয় আর কি, ছাতু।
এদিকে কিছু স্যালাড, পেঁয়াজ, এগুলো আগরুম বাগরুম যা যা লাগে, বিড়ি, সিগারেট, চিপস, সেদিকে ফ্রিজ আছে, তার মানে জল, ঠান্ডা জল টল বা কোল্ড ড্রিঙ্কসও রাখেন উনি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন জলের বোতল আছে, কোল্ড ড্রিঙ্কসের বোতল। আর কাকুর দোকানটা বেশ কিন্তু ভালো লাগছে, গাছের তলায়। আর গরমের সময় তো বেশ মজা পাওয়া যায় এখানে, না বসে বসে। আর আপনার বাড়ি কোথায় কাকু? আমার বাড়ি এইখানে গদখালি, এই মাইতি বাড়ি। আচ্ছা, গদখালি মাইতি। খুব কাছাকাছি। তো এই ঘাটে আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? না, এটা আমি নতুন করেছি এবার। নতুন মানে কতদিন হয়েছে? ওই মাস তিনেক হয়েছে। তার মধ্যে আপনি মানে অল্প দিনের ব্যবসায়ী। হ্যাঁ। আগে কি করতেন? ওই অন্ধায় চাষের কাজ করতে যেতাম। আচ্ছা, বাইরে? হ্যাঁ, অন্ধায়। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে। কাকু এই দোকানটা হচ্ছে নতুন শুরু করেছেন, 3 মাস হয়েছে জাস্ট। এর আগে উনি আমাদের রাজ্যের বাইরে যেতেন, সেটা অন্ধ্রপ্রদেশ হোক আর অন্য কোথাও হোক। বিভিন্ন সময় যেমন কাজ হয় সেই কাজই উনি করতে যেতেন। আর ওই কাকুর দোকানের সামনেই এরকমই এই গাছটা পড়ে আছে। আর পাশেই ওই কাকুর ঠিক উল্টো দিকে এখানে একটা সেলুন আছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে এই দাদারই সেলুন। আপনি এই সেলুন কত বছর ধরে চালাচ্ছেন দাদা? 13-14 বছর। 13-14 বছর ধরে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি মহিষবাটি। আচ্ছা, এই দাদার বাড়ি হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে। আর দাদার যে সেলুন, এই সেলুন বলছে 14-15 বছর ধরে এখানে কাজ করছেন। ঠিক এরকমই একটা সেলুন দেখতে পাচ্ছেন। দোকানের নাম কি? সুন্দরবন সেলুন। আচ্ছা, ঠিক আছে। আমার ঠান্ডা যাচ্ছে কচুরি। দাদা সেলুনের নাম হচ্ছে সুন্দরবন সেলুন। তো যাই হোক, কাকু আমাকে এরকমই কচুরি দিল, 4 পিস কচুরি, সাথে আলু আর মটর দিয়ে ঘুগনি বানিয়েছেন, ওপরে শসা দিয়েছেন, আর তার উপরে একটু ঝুরি ভাজা দেখতে পাচ্ছি। আর এক কাকু দাদা এলেন খেতে। বলছি দাদা, আপনি খেতে এলেন তো কি খাবেন? চা না কচুরি? এর কত বছর মানে কমাস ধরে খাচ্ছেন এখানে? এখানে খাচ্ছি এই 3-4 মাস। ওই যতদিন ধরে দোকান ততদিন ধরে খাচ্ছেন? যাই, তার মানে কাকুর পুরনো খদ্দের তো। পুরনো খদ্দের মানে লক্ষ্মী হয়, মানে যেটা আর কি লাকি, তাই তো? আমি আপনার জন্য কিন্তু লক্ষ্মী না, জানেন তো। আমি তো একদিন খাচ্ছি, খেয়ে চলে যাবো, পরে ভুলে যাবো আপনাকে। কিন্তু যারা পুরনো কাস্টমার তারাই হচ্ছে লক্ষ্মী, তাই তো? আপনি কি বলেন? হ্যাঁ, সেটাই তো। আমার যে নৌকো, সেই নৌকো চলে এসছে ঘাটে, ওই নৌকোতেই আমি যাব। আর ওই নৌকো আমাকে ওপারে পৌঁছে দেবে, যে ঘাটের নাম হচ্ছে বিরাজমণিপুর। আর আমি ম্যাপে দেখছিলাম নদীর এপারে দেখাচ্ছিল বিরাজনগর, এক পাশে দেখাচ্ছিল বিরাজমণি। তো পাশে ওই দাদাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা বললাম বিরাজনগর আর বিরাজমণি একই। তো ওই নৌকোতে গিয়ে বিরাজনগরে নেমে ওখান থেকে আমাকে টোটো বা অটো এই ধরনের কিছু বাহনে করে আমাকে যেতে হবে আমার যে গন্তব্য। তো ওপারে পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি এক্স্যাক্ট আমি কোথায় যেতে চাইছি। তো জাস্ট আমাদের নৌকো ভিড়ে গেল দেখতে পাচ্ছি, আর কয়েক মিনিটের মধ্যে আমি উঠে যাব। আমাদের নৌকোর প্যাসেঞ্জার খালি হয়ে গেছে, যারা ওই বিরাজনগর বা বিরাজমণিপুর থেকে এসছে, যারা নামছেন আর কি ওনারা। আর আমি এখন আমার যে নৌকো সেখানে উঠে পড়ি বা উঠে যাই, কেন জাস্ট কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে আমি আমার নৌকো মিস করে গেছি। অ্যাকচুয়ালি আমি উপরে দাঁড়িয়েছিলাম, আমি বললাম যে আমি যাবো, জিজ্ঞাসা করছিলাম, আমি তো জানি না এখান থেকে কোন নৌকো যেতে হবে। তো সেই জিজ্ঞাসা করতে করতেই উনি দেখি ঘাট থেকে বেরিয়ে গেলেন, যার জন্য আমি ঠিক উঠতে পারলাম না, আমাকে ছেড়ে আর কি আমাকে রেখে চলে গেছে। তো যাই হোক, বিরাজমণি। তো এদিকে নৌকো ছোট দেখতে পাচ্ছি, গোসাবা যাওয়ার যে নৌকো সেই নৌকো কিন্তু বেশ বড় সড়ো। অ্যাকচুয়ালি ওদিকে প্যাসেঞ্জার অনেক বেশি হয়, যার জন্য নৌকো বড়। আর এদিকের এই যে নৌকো বা বিরাজমণিপুর বা বিরাজনগর, সেই ঘাটে যাওয়ার জন্য প্যাসেঞ্জার কিন্তু কম হয় সেই তুলনায়। তার জন্য এদিকের যে নৌকো, সেই নৌকো মানে ছোট আকারে ছোট, বাট পেছনে যে নৌকো দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো। তো আমাদের নৌকোর ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই দাদার জন্য ওয়েট করছে, এই দাদা গাড়ি নিয়ে এলেন, যার জন্য ওরে বাবারে খুব রিস্কি না দাদা? তো এখানে এই সমস্ত নৌকোতে গাড়ি, 2 হুইলার আর কি, বাইক ওঠানো নামানো খুব চাপের, অনেক কষ্টকর, অনেক রিস্কি, যখন তখন এখানে পড়েও যেতে পারে, তাই তো দাদা? আপনি কত যাবেন? আমি যাব বালি। আচ্ছা, বালি যাবেন? আমি তো আপনার থেকে দূরে যাব, আমলামেথি যাব। আমলামেথি তোমার থেকে দূরে যাব। তাই? আমলামেথি তো একবার এন্ড ওপারে। হ্যাঁ, আমরা ওই সারা দেশ ঘুরি। আপনি কি কোথায় যাচ্ছেন এদিকে? ব্যবসা করি। হ্যাঁ, কী ব্যবসা করেন? ছাগল। হ্যাঁ, ছাগল গরু। কিনতে যাচ্ছেন? ও আচ্ছা, ইনি বিভিন্ন দ্বীপের বিভিন্ন গ্রাম থেকে
ছাগল বা গরু কেনা বেচা করেন আর কি, মানে গ্রামের যে সমস্ত মানুষজন যারা বাড়িতে গরু বা ছাগল পোষেন তাদের থেকে ইনি ছাগল বা গরু কিনে নিয়ে আসেন, তারপর নিয়ে কোথায় যান আপনি? ধামাখালির লাইনে। আচ্ছা, ধামাখালির লাইনে। আচ্ছা আচ্ছা, উনি এই সমস্ত গ্রাম থেকে ঘুরে ঘুরে গরু ছাগল কেনেন আর ওই হাটে গিয়ে উনি বিক্রি করেন। তো এই মুহূর্তে আমাদের নৌকোতে যে প্যাসেঞ্জারের হাল দেখতে পাচ্ছ, এদিকে আমি আছি, ওই দাদা আছেন, পেছনে বেশ কয়েকজন বসে আছে, আর দূরে পেছনের দিকে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। আর আমাদের যে গদখালির যে ঘাট, সেই ঘাট থেকে আমাদের নৌকো বেরিয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে ওদিকে বিরাজমণির ঘাট। বিরাজমণির ঘাট পাশের যে একটা নতুন যেটি বানাচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন ভ্যাসেল ঘাট। আর গদখালি থেকে আর উল্টো দিকের যে দ্বীপ আছে বা ঘাট আছে, গোসাবা ঘাট, এই দুটোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আর কি, ভ্যাসেল, যেখানে ছোট বড় গাড়ি, বিভিন্ন গাড়ি পারাপার করবে। তো সেক্ষেত্রে গোসাবার যে দ্বীপ, ওই মানুষের একটু সুবিধা হবে, কারণ নৌকোতে পারাপার করাটা খুব অনেক চাপের। একটু জোরে ঝড় বৃষ্টি হলে বা যখন কোটাল হয়, কোটালে অনেক জল ফুলে ফেপে ওঠে, তখন কিন্তু ফেরি পারাপার বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু ভ্যাসেলে যেহেতু বড় সড়ক, ওটা মোটামুটি একবারে ডিজাস্টার সিচুয়েশন না এলে বন্ধ হবে না, তো ওটা মোটামুটি চলবে। এই যে খবরগুলো নিচ্ছে, ধরো আমরা বেকার মানুষ, আমরা বেকার ভাতাও পাই না, বার্ধক্য ভাতাও পাই না, কোনো দান অনুদান পাই না। এই বয়সে কি কাজ করে খাওয়া যায়? 60 বছর কেন আপনি অ্যাপ্লাই করেননি ওই যেখানে করতে হয়? করেছিলাম, হয়নি, প্রধান পঞ্চায়েত দেয়নি। আগে সিভিল পার্টি করতাম বলে তাই জন্য আর দেয়নি। কাকু কি করেন? কিচ্ছু করে না, 70-80 বছর বয়স। ওনাকে আমাকে এই কলকাতায় কাজ করে খাওয়াতে। আচ্ছা, আপনি কলকাতাতে কাজ করেন? 8 জন লোক একটা বাড়িতে থাকতে পারে কি? পারে না তো। না, বললাম আমার একটা ঘর, ছেলেরা তো পায়, তারা তো আলাদা, তাদেরও দেয়নি, আমারও দেয়নি কোনো ঘর। এই কাকিমা বক্তব্য হচ্ছে, কাকিমা কলকাতাতে কাজ করেন, ওনার হাজব্যান্ডের বয়স 70-এর ওপরে, আর ছেলে মেয়ে থাকলেও এখন যেটা হয় বিয়ের পরে সবাই আলাদা আলাদা থাকেন। তো এই বয়সে ওনাকে কলকাতায় কাজ করে ওনার সংসার চালাতে হয়। সেটাই উনি বলছেন, সরকারি যে সমস্ত সুযোগ সুবিধে উনি পাচ্ছেন না বা ওনারা পাচ্ছেন না। ওনার লক্ষ্মী ভাণ্ডার, যেহেতু ওনার 60 ক্রস করে গেছে, তাই লক্ষ্মী ভাণ্ডার পাবে না, আর সেটাই বলে দিয়েছে পঞ্চায়েত থেকে। বার্ধক্য ভাতা যেটা হয় আর কি, সেটাও উনি পান না বা ওনার হাজব্যান্ডও পান না। তো ওনার বক্তব্য হচ্ছে যে ওনারা আগে সিপিএম অন্য পার্টি করতো, নর্মাল এখন যে সরকার চলছে তৃণমূলের সরকার, ওনারা সেই পার্টিতে করেন না, বর্তমান করেন কিনা জানি না, আগে করতেন সিপিএম। তার জন্য ওনাদেরকে হচ্ছে সেটাই আছে, তারা রোজগার করে ছেলেদের মতো খায়। আমি কি খাবো? আমার দিকটা কেউই দেখে না, আমি কিন্তু সবার দিকটা দেখি। হাত ভেঙে গেছিল? হ্যাঁ, এটা এই যে বুঝতে পেরেছি। এখানে তো অনেকগুলো স্টিচ দেখতে পাচ্ছি, এখানে এখন আছে, ভিতরে আছে, এখানে ও আচ্ছা প্লেট বসানো আছে। হ্যাঁ, এই যে আছে বসানো। ওনার হাত ভেঙে গেছিল আর কি, ভেতরে প্লেটও বসানো আছে। এই অবস্থাতে ওনাকে কাজ করে খেতে হচ্ছে, তো অনেক অসহায় আর কি উনি। এই পাড়ার বাহির পঞ্চায়েতে যারা দেখছেন তারা অবশ্যই একটু দেখো ওনাকে। তো যাই হোক, আমরা 5 মিনিটের মতো জার্নি করে আমাদের গন্তব্যে চলে এসেছি, বিরাজমণির ঘাট। হ্যাঁ, এটা বিরাজমণির ঘাট। আর ওপারে গেলে গোসবার ঘাট, তা এখান দিয়ে গোসবায় যাওয়া যায়, এদিক দিয়ে, আর এইদিকে আমার বাড়ি। তো এই যে ঘাটের অবস্থা দেখতে পাচ্ছ, আর এই ঘাটে আমি প্রথমবার এলাম। তো অনেক ধন্যবাদ ভাই অমিত মণ্ডলকে, যে তুমি আমাকে সাজেস্ট করেছিলে এরকম যে একটা জায়গা আসার জন্য। কি বলছেন আপনি? বলছি এটা কোন নিউজ থেকে? কোনো নিউজ না, এই ইউটিউবে ভিডিও দেখেন, ফেসবুক ইউটিউব, এই ওরকমই আপনাদের গ্রামটাম ঘুরতে এসেছি। আপনার বাড়ি এখানে? হ্যাঁ। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি এই তো বিজয়নগর। বিজয়নগর। এখানে কোথায় যাচ্ছেন? এদিকে আমি ক্যানিং যাচ্ছি আমার কাজে। আচ্ছা, অফিসে। তো যাই হোক, ঠিক আছে, যান, ভালোভাবে যাবেন। ঘাটের হাল এরকমই, তবে অন্যান্য ঘাটের থেকে কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। দক্ষিণ 24 পরগনার অন্যান্য যে ঘাট, যেগুলো ধরো কুমিরমারি ঘাট বা রাক্ষসখালীর ওদিকে যেমন ঘাট দেখি, সেই তুলনায় এপারের যে সমস্ত ঘাট আপাতত আমি চোখে দেখলাম, সেই সমস্ত ঘাটের কন্ডিশন কিন্তু অনেক বেটার অন্যান্য ঘাটের তুলনায়। ও, পয়সা এখানে দিতে হবে। এই ঘাটের বাইরে এরকম একটা ছোট অফিস টাইপের বলতে পারো, এগুলো প্রত্যেক ঘাটে থাকে, অ্যাজ ইউজুয়াল এই ঘাটেও আছে। এখানে ভাড়া বা ফেরি পারাপারের জন্য 5 টাকা লাগে। 5 টাকা তো? সাইকেল নিয়ে আছি। আর ঘাটের বাইরে
কয়েকটা ছোটোখাটো দোকান দেখতে পাচ্ছি। একটা দোকান আছে, দোকানটা যদিও বন্ধ, ওপরে ছাউনি নেই। এদিকে একটা দোকান আছে, দোকান বন্ধ। এদিকে একটা চায়ের দোকান আছে, এক দিদি এখানে চা বিস্কিট বিক্রি করছেন। পাশে আরেকটি দোকান আছে। হ্যাঁ, আমার বাড়ি যাদবপুর। আপনি কোথায় গিয়েছিলেন? আমি গেছিলাম ওপারে। বদখালির ওপারে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ওটা কি আপনার কোনো কাজে? না না, ওখানে কাজে না, আমার বোনাইয়ের বাড়ি। আচ্ছা, বোনের বাড়ি গিয়েছিলেন। আপনার বাড়ি এখানে কত দূর? এখানে অনেকটাই যেতে হবে। অনেকটা? কোন দিকে? আর ওই বালির দিকে? হ্যাঁ, বালির দিকে। আচ্ছা, বালি আচ্ছা। বাজারের দিকে, আশ্রম মোড়ের দিকে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা। তো এই দিদি গিয়েছিলেন ওনার বোনের বাড়ি, তাই তো? আর বোনের বাড়ি, উনি এখন ফিরছেন, বাড়ি যাচ্ছেন। আমি যেদিকে যাব ওইদিকে, কাকিমাও যাচ্ছেন ওদিক দিয়ে। এগুলো হ্যাঁ। বৃষ্টি মানে বন্যা হলে সমস্ত তলিয়ে যায়, তাই? এর কোনো নিরাকার থাকে না, আমাদের কোনো উপায় নেই। এখন তো এইসব ভেড়ি ভেড়ি হয়েছে, কিচ্ছু নেই, আমরা পুরো জলের উপর ভেসেছি। এই ছোটখাটো বর্ষাতে? নদী বন্যা, আকাশ বন্যা হয়ে যায়, ওই যে আয়লা ফাইলা টাইপের কিছু? যে ভেঙে যায়, তখন আমাদের কোনো কিনারা থাকে না, আমাদের ওই নৌকোয় সাহায্য দেয়, তাই খাই আমরা। তাই তো খুব সমস্যার প্রচুর আমাদের আচ্ছা, প্রচন্ড আচ্ছা। সমস্যা। তো এই দিদি কাকিমা দুজনেই বলছে এখানে একটু জোরে বৃষ্টি হলে বা বন্যা টাইপের হলে এখানে কিন্তু এই পুরো দ্বীপ জলের তলায় চলে যান। এই দিদিও বলছেন, এই কাকিমাও বলছেন। আচ্ছা, এই আমলা মেথির দিকে গাড়ি কোন দিকে পাবো? ওখানে ও আচ্ছা আচ্ছা নিতেই হবে। আচ্ছা আচ্ছা আসছি আপনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি। তো আমার পেছনে হচ্ছে আমলা মেথি, আর ওদিকে যেতে গেলে আমাকে সামনে উল্টো দিকেই। এবার যাচ্ছেন গোসাবার দিকে। আচ্ছা, এদিকে। আর ওখান থেকে গাড়িটা ধরে আচ্ছা, এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। তো এখান থেকে মোটামুটি সামনে গেলে একটা ছোট নদী আছে, সেই নদী পেরিয়ে আবার গোসাবাতে যাওয়া যায়। তো আমরা যেহেতু গোসাবাই যাবো না, আমলা মেথি কি ডিরেক্ট গাড়ি আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, টোটো আছে, অটো আছে, মানে অন্যান্য জায়গা থেকে হাফ যায়, এখানে ডিরেক্ট আছে, তাই তো? একদম টানা। আচ্ছা, টানা। এটা একটা ভালো জিনিস, কেননা এদিকের দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামে, মানে সুন্দরবনের বিভিন্ন জায়গা বা বিভিন্ন গ্রামে আমি দেখেছি যে সমস্ত টোটো বা অটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড থাকে, সেই সমস্ত জায়গায় গেলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি একটু ডিস্টেন্স হয়, সেখানে কিন্তু কোনো রকম গাড়ি ডিরেক্ট পাওয়া যায় না। সেখানে যেতে গেলে ওই মাঝখানে ব্রেক করে যেতে হয়। তো এটা একটা সমস্যা, সময় লাগে, মানে ভ্যান অ্যাভেলেবেল থাকে না, প্যাসেঞ্জার কম হলে যাওয়া যায় না। তো এখানে বলছে ডিরেক্ট যাওয়া যায়, এটা একটা সুবিধা। তো এখানকার বাইরে যে টোটো স্ট্যান্ড, বাইরে এরকমই এরকম টোটো আছে দেখতে পাচ্ছি। আমলা থেকে যাবে? আমলা থেকে যাবো। হ্যাঁ, আমি একা যায় না বলতে, একা হলে যাবে না। তো এই গাড়ি কোথাও কত দূর যাবে? এটা বালিবাজার পর্যন্ত লোক। বালিবাজার যায়, বালিবাজার পর্যন্ত যাই, তারপরে ওখানে দেখা যাবে। তো আচ্ছা, প্যাসেঞ্জার না হলে যান না। তো এখান থেকে আবার আমলা মেথি যাবো, আমাকে বলছো ডিরেক্ট গাড়ি পাওয়া যায়, ওই একই গল্প আর কি। তো যেহেতু আমি একা আছি, তো তার জন্য কিন্তু কোনো গাড়ি যাবে না, আমাকে পুরো হয় রিজার্ভ করতে হবে, আইদার যদি প্যাসেঞ্জাররা সেক্ষেত্রে যাবে। তো আমি যাই হোক রিজার্ভও করছি না, আমি মাঝখানে এই গাড়িটি যাবে বালি পর্যন্ত। সেই বালি পর্যন্ত যাই, দেখি ওখানে এদিক ওদিক ঘোরার পরে তারপর দেখছি ডিসিশন নেব যে আদৌ আমলা মেথি যাবো না অন্যদিকে যাবো। তো অবশ্যই সঙ্গে থাকো। তো এখানে এই দাদা ভ্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এখানে একটা মাইক লাগানো আছে দেখতে পাচ্ছি। তো এখানে গান বাজছিল, তো আমি ভাবলাম হয়তো কিছু অ্যানাউন্সমেন্ট করবে। তো আমি জিজ্ঞাসা করলাম কী করছেন, বললো ভাঙা পাপড়। আমি বুঝলাম না ব্যাপারটা কী। পরে আরেক দাদা আমাকে একটু এক্সপ্লেন করলো যে ইনি প্লাস্টিক লোহা লক্কর কিনে নেন, তার এগেনস্টে উনি এখানে একটা পাপড় আছে, ওই যে আঙুলে ঢুকিয়ে অনেকে খায়, ছোটো ছোটো বিভিন্ন কালারের বিভিন্ন রঙের যে সমস্ত পাপড়, সেই পাপড় আর কি উনি দেন। এমনি পয়সা দেন না? পয়সাও দেন, পাপড়ও দেন? মোবাইল দিলে পয়সা দেয়। আচ্ছা, মোবাইল দিলে আবার 4G সেট দিতে হবে বা 5G। ওরে বাবা, কি রানিং নাকি ভাঙা চোরা? চালু সেট দিতে হবে, সিম সমেত। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তুমি খেয়েছো কখন এই ভাঙা পাপড়? কি দিয়ে খেয়েছো তুমি? শুধু দেখে না না, কিছু তো দিয়েছো, শুধু কি করে দেয়? শুধু দিয়ে খেয়েছে, শুধু দিয়ে। না না, মধু দিয়ে ভাঙা চোরা দিয়ে খেয়েছো তো, পয়সা নাওনি? গ্রামের দিকে দেখেছি আগে, এখানে তো দেখছি পাপড় আমি কখনো দেখিনি, কিন্তু ওই সোন পাপড়ি দিয়ে দেখেছি, বা এখন করে পাপড় উঠে গেছে ওটা। ওই যে কটকটি বলতো তখন, মদন টাইপ। হ্যাঁ, মদন, কটকটি না মদন। আর এই হচ্ছে পাপড়, ভাজা পাপড়। আচ্ছা, এই পাপড়গুলো এগুলো কি পাপড় বলে? রাজা পাপড়। আচ্ছা, রাজা পাপড় বলছে, আমি শুনছি ভাঙা পাপড়। আপনি খেয়েছেন কখনো ভাঙা পাপড়? রাজা পাপড় কি দিয়ে খেয়েছেন? আমরা তেলে দিয়ে ভাজা। না না, চুল দিয়ে খেয়েছে। চুল দিয়ে খেয়েছিলাম, চুল দিয়ে, আবার কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল। ও আচ্ছা আচ্ছা, এই দিদি আবার মাথার চুল বিক্রি করে এই রাজা পাপড় খেয়েছেন। আবার অনেক কিছু কিনতে পাওয়া যায়। আচ্ছা, অনেক কিছু কিনতে পারছো, এখানে তো আর কিছু নেই তো রাজা পাপড় ছাড়া? রাজা পাপড় আছে, আবার গোসাবার দিকে আছে। আচ্ছা, গোসাবার দিকে, অন্যদিকে মানে বিভিন্ন জায়গার এই যেমন এই দাদা পাপড় বিক্রি করেন,
অন্য দাদা আছে মদন বিক্রি করে, আমি যেগুলো দেখেছি এই দাদাও দেখেছে। যাক, মদন ছাড়া আর কি কি আছে? মদন ছাড়া ধরো শ্যামপাপড়ি আচার আছে। আচ্ছা ঠিক বলে। আচ্ছা, এ আবার বলছে আচার। হ্যাঁ, এখন কুলের আচার দিত। কুলের আচার না, আমি ওই মদনটা ওই যে স্কোয়ার টাইপের, গোল গোল টাইপের, চৌকোনা চৌকোনা, ছোট ছোট মদন, বাচ্চারা খুব ভালোবাসে। তো ওইগুলো আমি দেখেছিলাম, আর সোনপাপড়ি দেখেছিলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। প্রায় আধা ঘন্টার উপর দাঁড়িয়ে থেকে তারপরে প্যাসেঞ্জার হলো আমাদের টোটো বা আমাদের গাড়ি। এখন এখান থেকে ছেড়ে যাচ্ছি আমাদের যে গন্তব্য বালি স্ট্যান্ড বা বালি বাজারের দিকে। আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। জানি না, আমার ভালো লাগছে। এখানকার স্থানীয় লোকজনের অবস্থা খারাপ, বৃষ্টি হলে কোনো কাজকর্ম করতে পারে না। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুদিকেই হচ্ছে চাষের মাঠ, ধান গাছ রোপণ করা কাজ চলছে। বেশ কিছু মাঠ কিন্তু এখনও ফাঁকাও আছে, যেমন আমাদের ঠিক সামনে যে মাঠ, এটা খালি আছে, মানে ফাঁকা। আর দূরে দেখতে পাচ্ছি ওদিকে বেশ কিছু দাদা কাকারা ধানের যে ধান গাছ আর কি, ছোটো ছোটো ধান গাছ। এই ছোটো ছোটো ধান গাছগুলোকে কী বলে জানো? বীজ না, আরেকটা কী বলে? তোলা। হ্যাঁ, তো এই ধান গাছের যে তোলা বলে, মানে পরিপূর্ণ যখন ধান হয় তখন সেটাকে ধান গাছ বলে, বাট ধান গাছের চারা যেগুলো সেগুলোকে তোলা বলা হয় গ্রাম্য ভাষায়। এই আমার সামনে কিছু দাদাদেরকে বা দিদিদেরকে দেখতে পাচ্ছি, যারা কোথাও থেকে টেনে নিয়ে যাচ্ছে মাঠের মাঝখানে, যেখানে আর কি রোপণ করা হবে। আর এই রাস্তার বাঁদিকে যে সমস্ত গাছ দেখতে পাচ্ছ, তাল গাছ আর কি, বেশ বড় বড় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, তো সেগুলো বেশ ভালো লাগছে। আর এই রাস্তায় আস্তে আস্তে বেশ কিছুক্ষণ আগে একটা জায়গা দেখছিলাম, রাস্তার দুদিকেই দেখতে পাচ্ছ, এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রাস্তার দুদিকে সারিবদ্ধভাবে এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলোকে সোনাঝুরি গাছ বলে। আর যদিও এগুলো মানে লোকাল সোনাঝুরি না, এগুলো বলছে হাইব্রিড। আমার সাথে এক দিদি জার্নি করছে, সেই দিদি থেকে জানলাম, ওই দিদি আমাকে বললেন। তো জাস্ট রাস্তাটাকে দেখো, অসাধারণ লাগছে কিন্তু, মানে অসাধারণ। দুদিকে এমন গাছের যে সারিবদ্ধ, সেটা আমার দেখে খুব ভালো লাগছে। আর এগুলো কোনো প্রাইভেট প্রপার্টি না, মানে কোনো ব্যক্তিগত গাছ না, এগুলো সব গ্রাম পঞ্চায়েত থেকে বা সরকারিভাবে এই গাছগুলো লাগানো হয়েছে এই রাস্তার দুদিকে। আর এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি, রাস্তার দুদিকে দেখতে পাচ্ছ মানে সবুজে সবুজ, সে যেই গাছ হোক না কেন, আগাছা থেকে শুরু করে ফুলের গাছ, যে কোনো গাছ, বা যে সমস্ত গৃহস্থ বাড়ি আছে, সেই সমস্ত বাড়ির যে ভিটা বাড়ি বা ভিটা জমি, সেই সমস্ত বাড়িতে বেশ কিছু সবজি চাষও করেছে। সব সবুজে সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছে এমন সবুজ দেখে। আমার সাথে আরও কয়েকজন জার্নি করছি, মানে আমরা টোটোতে। তো তার মধ্যে একজন ছোট বোন আছে। কি নাম তোমার? হ্যাঁ, মৌপ্রিয়া। কোন ক্লাসে পড়ো তুমি? 3-তে পড়ো। তো ওই মৌপ্রিয়া ক্লাস 3-তে পড়ে। মৌপ্রিয়া গিয়েছিল ডাক্তার দেখাতে সোনারপুরে। ও গেছিল, ওর মা গেছিলেন আর কি, সম্ভবত ঠাকুমা নাকি দিদা? ঠাকুমা। আচ্ছা আচ্ছা। আর মৌপ্রিয়ার বাবা কোথায়? বাড়িতে? বাবা কি করে তোমার জানো? বলো। বাবা পুলিশের কাজ করে। পুলিশে চাকরি করেন? ওরে বাবা রে, পুলিশ অফিসার তোমার বাবা? মৌপ্রিয়ার বাবা হচ্ছে পুলিশ অফিসার, পুলিশে চাকরি করেন। তো যাই হোক, তুমি কাউকে ভয় দেখাও আমার বাবা পুলিশ বলে? হ্যাঁ, ভয় দেখাও না? কোথায় পোস্টিং, কোথায় বাবার জানো? সিভিক পুলিশ গোসাপাত। আচ্ছা আচ্ছা, সিভিক পুলিশ গোসাপাতেই পোস্টিং। আচ্ছা আচ্ছা। এখানকার ম্যাক্সিমাম মানুষজন, মানে এই গ্রামের, শুধু এই গ্রামের না, বিভিন্ন গ্রামের মানুষজনের এখন প্রচুর ব্যস্ততা। কারণ কি, এখন প্রত্যেকের বাড়িতে কিছু হলেও জায়গা জমি আছে। ও যেতে যেতে এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছি, এই যে ফুলের গাছ, পদ্ম ফুল গাছ, ইভেন অনেক ফুলও ফুটে আছে। অসাধারণ লাগছে, মানে এত ফুল গাছ একসাথে দেখিনি, পদ্ম ফুল। তো যেটা বলছিলাম, যে এখন এই সমস্ত গ্রাম অঞ্চলে বিভিন্ন বাড়ির মানুষজন আর কি প্রত্যেকেই বিজি বা ব্যস্ত। কেন কি, প্রত্যেকের 1 বিঘে বা হলেও বা 2 বিঘে 10 বিঘে যাই হোক না কেন, অল্প বিস্তর হলেও তাদের প্রত্যেকের জমি আছে। আর সেই সমস্ত জমিতেই ধান চাষ বা ধান রোপণ করার সময় এই বর্ষা। তো প্রত্যেকটা মানুষ অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে এখন এখানকার, মানে গ্রাম অঞ্চলের মানুষজন। আর
গ্রামে যদি কেউ ঘুরতে চাও তোমরা বা ঘুরতে আসো, অবশ্যই বর্ষাটাকে যদি প্রেফার করো, বর্ষাকালটাকে প্রেফার করতে পারো। কেন বর্ষাকাল কিন্তু যে কোনো গ্রামে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগবে বা অনেক বেশি মজা পাবে। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ আমি যেদিকে যাচ্ছি ওদিকে রাস্তার বাঁ দিকে ইভেন ডান দিকে দুদিকেই কিন্তু সবুজের সমারোহ আর কি। তো এগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। অন্যান্য সময় কী হয়, শীতের সময় এলে এই সমস্ত গাছের পাতাগুলো রুক্ষ হয়ে যায়, ধূসর টাইপের হয়ে যায়, তো সেগুলো ভালো লাগে না। ইভেন তখন প্রচুর ধুলো থাকে, রাস্তাঘাটে প্রচুর ধুলো উড়ে বেড়ায়। আর এখন দেখতে ভালো লাগছে। এখন আর একটা সমস্যা যেটা এদিকে, যেখানে মাটির রাস্তা, যেখানে পিচের রাস্তা বলো বা ঢালাই রাস্তা বা ইটের রাস্তা নেই, সেখানে একটু যদি মাটি থাকে, কাদা থাকে, সেখানে একটু হাঁটাহাঁটিতে সমস্যা। গ্রামের লোকে আর একটা সমস্যা হচ্ছে প্রত্যেকের বাড়ির সামনে অল্প হলেও ছোট হলেও একটা ছোট উঠান থাকে বা আঙিনা যেগুলো বলে। তো সেই সমস্ত আঙিনা বা উঠোন কিন্তু সব মাটিরই হয় আর সারাক্ষণ কাদা প্যাচপ্যাচানি হয়ে থাকে। এটা আমার কাছে খুবই বিরক্ত মনে হয়। আপনাদের উঠান আছে? সেটা মাটির না? মাটির। তো যখন আপনারা রাস্তায় আসেন, রাস্তা থেকে বাড়িতে ঢোকেন, মাটি পাড়িয়ে কাদা পাড়িয়ে, মানে কেমন লাগে? ইট বেছানো আছে। আচ্ছা, ইট বেছে পুরো মেঝে? ইট দেওয়া আছে দুটো তিনটে, মানে দুটো? আচ্ছা আচ্ছা, মানে স্টেপ ওয়াইজ। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা আচ্ছা, মানে পুরো উঠান জুড়ে ইট নেই, মানে যত যেমন স্টেপ হয় আর কি, 1 ফুট বা 1.5 ফুট পর পর কিন্তু একটা বা দুটো করে ইট দেওয়া, সেখানে ইটের উপর পা দিয়ে আর কি যাওয়া আসা করে। তো তারপরেও বেশ একটু কাদা ফাদা লেগে থাকে। এটা একটু আমার কাছে একটু বিরক্তিকর ব্যাপার। সামনে যে বিল্ডিংটি বা ভবনটি দেখতে পাচ্ছ, এই ভবনটি হচ্ছে এখানকার ফ্ল্যাট সেন্টার, বাল্লি কমলা চক প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, পেছনে বিদ্যালয় আছে, পেছনে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। আর ঠিক সামনে যে বিল্ডিং বা ভবন, এই ভবনটি হচ্ছে এখানকার ফ্ল্যাট সেন্টার। যখন বন্যা টন্যার কবলে এই দ্বীপ পড়ে বা দ্বীপে জল জমে যায়, যে সমস্ত নিচু বাড়ি আছে সেই সমস্ত নিচু বাড়ির লোকজন এই ভবনে বা এই ফ্ল্যাট সেন্টারে এসে আশ্রয় নেন। আর আমরা কথা বলতে বলতে আমাদের গন্তব্যে চলে এসেছি না? এটাই তো। আর এটাই হচ্ছে বালি বাজার। খুব একটা বড় সড়ো মার্কেট না, মোটামুটি বেশ কিছু দোকানপাট আছে আশেপাশে। গ্রাম্য হাট বাজার যেমন হয় তেমনই। পাশের যে পাঁচিল, এই পাঁচিলের ঠিক ওপারেই বা ভেতরে দেখতে পাচ্ছি আমি বালি 2 নম্বর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। আর এর থেকে ওপরে হচ্ছে গোসাবাতে আছে না? আচ্ছা, এর থেকে ওপরে ওটা কি হসপিটাল না স্বাস্থ্য কেন্দ্র? হসপিটাল। আচ্ছা, গোসাবাতে একটা বড় হসপিটাল আছে, বাট এই যে বালি এখানে, এটাই হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র। আর এই হচ্ছে বালি বাজার। এরকমই। এ ভাড়া কত এখানে? হ্যাঁ, 25 টাকা ভাড়া। তো আমরা প্রায় 7 থেকে 8 কিলোমিটার এলাম এই অটোতে। সময় নিল অ্যাপ্রক্স 35 থেকে 40 মিনিট। ভাড়া হচ্ছে আমাদের 25 টাকা। আর এই জায়গাটা হচ্ছে বালি বাজার বা বালি হাট বাজার আর কি। এখানে বেশ কিছু দোকানপাট আছে। আমার বাঁ দিকে এদিকে দেখতে পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছ, আমার এদিকেও দেখতে পাচ্ছি, ওদিকেও আছে। দাদার নামটা কি আপনার? সুশান্ত মিস্ত্রি। সুশান্ত মিস্ত্রি। তো এই দাদার টোটোতে করে আমরা এলাম। আর ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে সপ্তাহে 2 বার করে হাট হয় বা বাজার বসে। একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বুধবার। সোমবার বুধবার 2 দিন হচ্ছে সপ্তাহে হাট হয় এই বালি বাজারে। তো আমি এখন হাঁটতে যাব। অ্যাকচুয়ালি আমি যেতাম সামনে, যেটা মেথলি না কি যেন না, আমলা মেথি যাওয়ার ছিল, বাট ওখান থেকে গাড়ি পাচ্ছিলাম না। তো যাই হোক, এখান থেকে ঘুরে আসি, যদি মনে হয় ওদিকে যাওয়ার সময় থাকে তাহলে যাব। তারপরে তো আমি যাব। এদিকে জায়গার নাম কি? এটা হচ্ছে গঙ্গার ঘাট আছে, নেশার ক্লাব আছে, যুব আবাস আছে। মানে এখান থেকে ওই নদীর পাড়ে? আচ্ছা আচ্ছা। তো দেখি এখানকার যে গ্রাম বা নদীর যে পাড়, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। এরা মানে কোনো রকম প্ল্যান ছাড়া আমি চলে এসেছি এখানে। যেতে চাইছিলাম আমলা মেথিতে, বাট ওদিকে কেউ যেতে চাইছে না। কেন কি বলছে, ওদিকে গেলে খালি আসতে হবে, প্যাসেঞ্জার নেই, আমাকে টোটাল যাওয়া আসার ভাড়া চাইছে। তো সেটা আমি দিতে চাইছি না আর কি, অনেকটা টাকা। আর এখানে বেশ বড় বড় দোকানপাট দেখতে পাচ্ছি, শাড়ির দোকান লাইন দিয়ে। আমার পেছনে এখানে একটা ফলের দোকান দেখতে পাচ্ছি, এদিকে একটা শাড়ির দোকান পরপর 2টো। আর এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর কালী মন্দির আছে। আর হাট বা বাজার সেটা হচ্ছে এখানে বসে, এই বাঁ দিকে। ইভেন এদিকে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, ইভেন এই যে রোডে হাঁটছি আমি, আমার পেছনে বা আমার সামনে
এই দুদিকেই হচ্ছে বাজারঘাট, হাট বাজার যেগুলো হয় আর কি, সেগুলো বসে। আর এখানে শেড দেওয়া কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, মানে বাজার, এটা রেগুলারের বাজার। আপনাদের বাজার রেগুলার? হ্যাঁ হ্যাঁ রেগুলার। আচ্ছা, এই বাজার রেগুলার হয়। তো এখানে কিছু দোকানপাট আছে শেডের তলায়, যে দোকানপাটগুলো বলছে ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো রেগুলার বসে। আর এমনি নর্মালি যে সাপ্তাহিক হাট বসে সেগুলো কোথায় বসে? ও সোমবার বুধবার। সেটা কোথায় বসে দোকানগুলো? এইখানে ওই রোডের উপরে? হ্যাঁ হ্যাঁ, না রোডে না, রোডের ওদিকে মাঠ আছে? হ্যাঁ মাঠ আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে 2-3টে শেড আছে দেখতে পাচ্ছি, উপরে অ্যাজবেস্টাস দেওয়া, আর বেশ পাকাপোক্ত শেড আর কি, যেগুলো এটা বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ঢালাই, নিচে ঢালাই করা আছে, ওপরে অ্যাজবেস্টাস আছে। আর যে বাটামগুলো বেশ শক্তপোক্ত বাটাম, ও 20-50 বছর চলে যাবে তো এই বাটামগুলো। তো আপনি এখানে সবজি বিক্রি করছেন, সবই তো সবজি দোকান দেখতে হচ্ছে, মাছ মাংস বসে না? ওই ধারে আছে এখন আজকের আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এখানে তো তার মানে রেগুলার বাজার বসে? হ্যাঁ বাজার সপ্তাহে 2 বার, যেটা সেটা বড় সড়ো করে বসে। তো এখানে এক দাদা, এদিকে এক কাকু কাকিমা, এক দিদি সবজি নিয়ে বসেছেন। এদিকে মাছ মাংসেরও দোকান আছে। তো এই বাজার বা এই দোকানপাটগুলো রেগুলার বসে বলছে। এইদিকে মাছ মাংস দেখতে পাচ্ছি ছোটোখাটো। আর সপ্তাহে যে বড় হয়, সপ্তাহে যখন হাট বসে, সপ্তাহে 2 দিন, সোমবার আর বুধবার, তখন কিন্তু পুরো চত্বর ভরে যায় দোকানদারদের এতে। তো এখানে বেশ কয়েকটা 2-3টে সবজির দোকান, একটা চায়ের দোকান, বেশ কিছু মুদির দোকান আছে। এদিকে মাছের দোকান আছে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে মাছ আছে, ওদিকে মাংস আছে। এখানে যেমন লোকজন সেই পরিমাণে আর কি দোকানপাট, খুব বেশি না। এখানে 1-2 জন বসে আছে, মাছ বিক্রি করছে। যাই হোক, ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরের পর্বে কি দেখবে তার একটু ঝলক তোমাদেরকে শেষে দেখিয়ে দেবো। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা। বৌমা 1.5 বছরে বাচ্চা ছেড়ে পালিয়েছে। বৌমা পালিয়েছে? হ্যাঁ। এখানে শ্মশান ছিল? হ্যাঁ, এই লাঠির শ্মশান ছিল। এখানে 5-6 জন এসে আচ্ছা রাত কাটাতে পারেন। এইটা হচ্ছে আপেল গাছ। এখানে দেখতে পাচ্ছ এলাচ গাছ। 82 বছর বয়স ওনার। এই বয়সেও কিন্তু উনি এত সুন্দর বাগান করছেন। পারে বাঘ ডাক থাকতো, আমাদের এখানে আসতো হরিণ, বানর। বাড়ি আমার ওইদিকে। এদিকে কোথায় যাচ্ছ? এইদিকে হচ্ছে একটা মানে জায়গা আছে, ওইখানটায় ভজন হয় আমাদের।